উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ডাকপিয়র চিঠি, লিখেছেন রিক্তা ইসলাম মায়া। কণ্ঠে আমি তাসনোভা, পর্ব 47। বেশ কয়েকদিন ধরে তনিমা অনুপস্থিত, কলেজে যাচ্ছে না। রিফাত ক্লাসের ফাঁকে ফাঁকেও তনিমাকে খোঁজে বেড়ায়। সে বুঝতে পারছে না একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে তনিমা কলেজ বন্ধ করে কিভাবে। রিফাত যতটুকু বুঝেছে মেয়েটা পড়াশোনায় বেশ মনোযোগী, অকারণে কলেজ বন্ধ করবে না। তাহলে কি তনিমা অসুস্থ, নাকি পারিবারিক কোনো ঝামেলায় পড়েছে মেয়েটা? পারিবারিক ঝামেলা হলে রিফাত জানতো। রিফাতের সঙ্গে তনিমার কথা না হলেও শাশুড়ির সঙ্গে রোজ কথা হয় তনিমার। যদি তনিমার পারিবারিক ঝামেলা থাকতো তাহলে সেটা রিফাতের মা রিফাতকে জানাতো। তনিমা অসুস্থ হলেও রিফাতের মা জানাতো ওকে। তাহলে মেয়েটা হঠাৎ কলেজ বন্ধ করার কারণ কি হতে পারে? রিফাতের মনের অস্থিরতা নিয়ে ক্লাস শেষ করে বেরিয়ে যাওয়ার পূর্বে তনিমার ফ্রেন্ড মাহিকে বলল রিফাতের সঙ্গে দেখা করতে। মাহি ক্লাস থেকে বেরিয়ে করিডোরে আসতে রিফাতকে দাঁড়িয়ে থাকতে দেখল অন্য ডিপার্টমেন্টের একজন স্যারের সঙ্গে। দুজন কথা বলল। মাহি রিফাতের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। রিফাত মিনিট খানিক সময় নিয়ে কথা বলে সিনিয়র টিচারকে বিদায় করে মাহিকে ডাকল। কাম হিয়ার মিস মাহি। মাহি চারতায় এগিয়ে আসে। মাহি কণ্ঠে শুধায়, জি স্যার। মাহি তনিমার আর রিফাতের সম্পর্কে অবগত, তাই রিফাত কোনোরূপ ফণিতা না করে সরাসরি তনিমার সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করে বলে, আপনার ফ্রেন্ড তনিমা কোথায়? 3 দিন ধরে কলেজে আসছে না কেন? তনিমার নানু ভাই অসুস্থ, তাই তনিমাদের পুরো পরিবার রাজশাহী গিয়েছে দেখতে। তনিমার নানা বাড়ি রাজশাহীতে? জি। তাহলে ধানমন্ডিতে কে থাকে? তনিমার বড় ফুপুর বাসা ধানমন্ডিতে। আপনার ফ্রেন্ড আসবে কবে কিছু বলেছে? জি, আমাকে বলেছিল একদিন থেকে চলে আসবে, কিন্তু এখন 3 দিন পার হয়ে গিয়েছে, ও আসলো না। মাহির কথায় রিফাত কপাল কুঁচকে মাহিকে শুধালো, আপনার বান্ধবীর সাথে ফোনে কথা হয় না? 2 দিন ধরে হচ্ছে না, ওর নাম্বার অফ। ফোন অফ কেন? জানি না স্যার, তনিমার নানা বাড়ি গেলেই একটা না একটা কোনো সমস্যা হয়, আর এইভাবে ফোন অফ করে দেয়। লাস্ট ইয়ারও তনিমা একবার রাজশাহী নানা বাড়িতে গিয়েছিল, তখন সেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে প্রায় 1 মাস তনিমা বেড রেস্টে ছিল। আঙ্কেল তনিমাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করে চিকিৎসা করায়। আন্টিও তনিমার জন্য অসুস্থ হয়ে পড়েছিল প্রায়। মাহির সাথে কথা বলে রিফাতের মাঝে অস্থিরতা দ্বিগুণ বাড়ে। তনিমা কোনো প্রকার বিপদ হয়েছে কিনা সেই চিন্তায় মন বাকুল হয়ে ওঠে রিফাতের নিজের অজান্তেই। অস্থির উত্তেজনায় রিফাত মাহিকে বিদায় জানিয়ে বাকুলতায় কল করলো জাবেদ শেখকে। এই প্রথম শ্বশুরকে নিজ থেকে রিফাত কল করেছে তনিমার খোঁজে। এর আগে 2-1 বার জাবেদ শেখের সঙ্গে রিফাতের দেখা হয়েছে। জামাই শ্বশুরের মাঝে অল্প স্বল্প কথা হয়েছে, কিন্তু কখনো বিস্তারিত আলাপ হয়নি, আড্ডা দেওয়া হয়নি। রিফাত মনের অস্থিরতা চেপে রাখতে না পেরে জাবেদ শেখকে কল দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তনিমার বাবা জাবেদ শেখের নাম্বারটাও অফ। মনে অস্থিরতা আর বাকুলতা নিয়ে রিফাত কোনো রকমে তার গ্রুপের বাকি ক্লাসগুলো শেষ করলো 3rd ইয়ারের সঙ্গে। 4র্থ ঘন্টার পর রিফাত নিজেদের অস্থিরতায় আর কোনো কিছু না ভেবে ঠিক করলো তনিমাদের বাড়িতে যাবে। কলেজ থেকে সোজা তনিমাদের বাসার উদ্দেশ্যে পার্কিং থেকে গাড়ি বের করতে তনিমাকে দেখতে পেল কলেজ গেটের বাইরে পলাশের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে বলে ভুল হবে। পলাশের ব্যাগ থেকে খাতা খুলে পৃষ্ঠা উঠিয়ে দেখছে তনিমা। রিফাত তনিমাকে সুস্থ দেখে এক মুহূর্তের জন্য স্বস্তি পায়, কিন্তু রিফাতের না করার পরেও তনিমা পলাশের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে দেখে রাগ হয়। রিফাত তনিমাদের থেকে কিছু দূরে গাড়ি থামিয়ে বেরিয়ে আসে। ঠাস করে তনিমার বাহু টেনে মুখোমুখি করে বলে, আপনাকে মানা করেছিলাম না আপনার কোনো ছেলে বন্ধুর সঙ্গে মিশবেন না? তাহলে কথা শোনেন না কেন? আর এতদিন কোথায় ছিলেন, কলেজে আসেননি কেন? হঠাৎ রিফাত তনিমার বাহু টানায় চমকে ওঠে তনিমা পলাশ দুজনেই। তনিমা রিফাতকে দেখে অবাক কণ্ঠে বলল, স্যার আপনি? কেন, আমি এসেছি বলে আপনাদের দুজনকে অসুবিধায় ফেলে দিলাম? পলাশ পাশ থেকে কাচুমাচু করে বলে, আরে না স্যার, তেমন কিছু না। রিফাত পলাশের কথার উত্তর না দিয়ে বরং তনিমার বাহু শক্ত করে চেপে ধরে রেখেই বলে, আপনি এখানে কি করছেন তনিমার কলেজ বন্ধ করে? তনিমা রিফাতকে ভয় পাচ্ছে না, বরং স্বাভাবিক কণ্ঠে উত্তর দিয়ে বলে, নানা বাড়িতে গিয়েছিলাম, সেই জন্যই 3 দিন কলেজে আসতে পারিনি। মাত্র ঢাকায় ফিরে বাসায়ও যাইনি, রাস্তা থেকে সোজা কলেজে চলে আসলাম নোট নিতে। 3 দিন যে ক্লাসগুলো মিস হয়েছে আমার, সেগুলো পড়া বুঝে নিচ্ছিলাম পলাশের থেকে। মাহিবুত চলে গিয়েছে, সেজন্য ওকে কলেজে পাইনি। রিফাত তনিমার থেকে পলাশের খাতাটা ছিনিয়ে নিয়ে তনিমাকে বলে, আপনার নোট আমি পরে সংগ্রহ করে দেব, তারপরও নেক্সট টাইম যেন কোনো ছেলের সঙ্গে আপনাকে না দেখি। আর তুমি? পলাশের খাতাটা রিফাতের পলাশের দিকে বাড়িয়ে দিতে দিতে বলে, তুমি বন্ধুর মতো থাকবে, অযথা বান্ধবীর দিকে নজর দাও কেন? তোমার বান্ধবী এখন ম্যারিড, আর বিবাহিত মেয়েকে পছন্দ করাটাই হারাম। আশা করছি তুমি ওর পেছনে ছেড়ে দেবে। রিফাতের কথা বুঝে যেন পলাশের সময় নিল, কিন্তু বুঝতে পেরেই যেন পলাশের মাথায় বিস্ফোরিত ঘটল। কয়েক সেকেন্ডের জন্য ভুলে গেল রিফাত ওদের টিচার হয়। পলাশ কেমন অবিশ্বাস্য খোলাই রিফাতকে শুধিয়ে বলে,
তনিমাকে পছন্দ করে স্যার। আমি রিফাত পলাশের অবিশ্বাস্য বচনভঙ্গি দেখে বিরক্তিতে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ তুমি। যে ওয়াক, এই টিউবলাইটকে আমি পছন্দ করতে যাব মাথা খারাপ স্যার? আমার সুন্দরী গার্লফ্রেন্ড থাকতে জীবনে ওর দিকে তাকাতে যাব না। আল্লাহ জানে ওকে কোন কথায় বিয়ে করেছে। আমার তো ওর জামাইয়ের জন্য মায়া হচ্ছে। আহারে বেচারা, ব্যাটাকে একবার পাইলে উপদেশ দিতাম এই টিউবলাইট থেকে নিজেকে বাঁচাতে। তনিমা চট করে পলাশের খাতাটা দিয়ে পলাশকে 2-4টে বাড়ি মেরে বলল, সব হারামি, তোর মতো বন্ধুর চেয়ে দুশ্মন ভালো। এই জন্যই তোকে আমি আমার জামাইয়ের পরিচয় দিই না। তুই নিশ্চিত আমার সহজ সরল জামাইটাকে উল্টাপাল্টা বুঝিয়ে আমার সংসারটা ভাগবি। রিফাত হতবাক বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে। সে বেশ বিস্ময় হয়েছে পলাশের কথায়। তার রিফাতের বিস্ময় দৃষ্টিভঙ্গি বলেছে। তনিমা পলাশকে ঠেলে ঠুলে ওদের থেকে ভাগিয়ে দেয়। রিফাত সামনে আছে বলে পলাশ তনিমাকে চোখ রাঙিয়ে চলে যায়। যাওয়ার পূর্বে রিফাতকে আদব করে সালাম দিয়ে যায়। তনিমা লজ্জায় পড়ে হাতের খাতাটা দিয়ে নিজের কপালটাই ছোট ছোট বাড়ি মেরিয়ে বিরক্তি বিরক্তি করে পিছন ঘুরে রিফাতের দিকে তাকাতে রিফাত বিস্মৃতি পড়া গলায় বলে, আপনি আমাকে সেদিন মিথ্যে বলেছিলেন তনিমা? তনিমা সত্যি স্বীকারোক্তি দিয়ে তনিমা বলে, মিথ্যা না, আসলে আমি পরীক্ষা করেছিলাম আপনি আমাকে নিয়ে পজিটিভ কিনা সেটা। কি পেলেন তাতে? আপনি পাস করেছেন। তারপর দুজনের মধ্যে নীরবতা। রিফাত দুষ্ট প্রকৃতির লোক, হাসি ঠাট্টা তার স্বভাব। অথচ তনিমার সঙ্গে রিফাত অদ্ভুতভাবেই হাসি ঠাট্টা মজা করে সবকিছু উড়িয়ে দিতে পারছে না। কোথাও যেন আটকে যাচ্ছে বারবার। তনিমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে রিফাত তার বাংলা ওয়াজ করে ফেলতো, আর সাথে এমন খেয়ালি করাই। কিন্তু রিফাত তনিমাকে ছাড় দিয়েছে, হয়তো দুজনের মধ্যে নতুন সম্পর্কের জন্য। রিফাত অস্বস্তি বোধ করে তনিমার সাথে মিশতে। নীরবতা ভাঙিয়ে তনিমা ফের বলে, আপনার আম্মু বলেছে কয়েকদিন আগে আপনাদের বাড়িতে থাকতেন। সামনে আমার ফাইনাল পরীক্ষা, কি করব, যাব আপনার বাড়িতে? আপাতত যাওয়ার দরকার নেই, আমি আম্মুর সাথে কথা বলবো। আপনি আপনার সেমিস্টারের পরীক্ষাটা শেষ করুন, তারপর যায়েন। তনিমা সম্মতি দিয়ে ক্লান্তি ভঙ্গিতে বলে, আমরা কোথাও বসে কথা বলি, আমার না প্রচুর খিদে পেয়েছে, কিছু খাওয়ান প্লিজ। সকাল থেকে না খেয়ে জার্নি করেছিলাম। বরের রাজশাহী থেকে বেরিয়েছি, এখন বাজে 2টো, পেটেও কিছু পড়েনি। আমাকে কোথাও নিয়ে চলুন, কিছু খাবো। তনিমার শুকনো মুখটার দিকে তাকিয়ে রিফাতের মায়া হলো। ছোট একটা মেয়ে, অথচ কত চাপ মাথায়। রিফাত হাতের ঘড়িতে সময় দেখে বলল, আসুন আমার সাথে। তনিমা রিফাতের পেছনে চাই। রিফাত তনিমার জন্য গাড়ির দরজা খুলে দিতেই তনিমা ড্রাইভারের পাশের সিটে বসে। রিফাত টার্নিং সিটে বসে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে, আপনি ঢাকার বাইরে গিয়েছেন, অথচ আমাকে জানালেন না কেন? আপনার আম্মুর থেকে পারমিশন নিয়ে গিয়েছিলাম। তনিমার কথায় রিফাত অসন্তুষ্টি প্রকাশ করে বলে, আপনার মূল অভিভাবক হচ্ছে আমি, মিস তনিমা, আপনার শাশুড়ি নয়। ফার্দার কোথাও যেতে গেলে অবশ্যই আপনার শাশুড়ির সঙ্গে আমাকেও জানিয়ে যাবেন, বুঝেছেন? রিফাত যে তনিমার উপরে অধিকার খাটাচ্ছে সেটা হয়তো রিফাত নিজেও বুঝতে পারছে না। তনিমা লাজুক ভঙ্গিতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, আপনি আমাকে মিস করেছিলেন বুঝি? মোটেও না। ডাক্তার সাহেব, মিথ্যে বললে কিন্তু আপনার বউ পালিয়ে যাবে। বউ পালিয়ে কোথাও যাবে? বাপের বাড়ি। আমি শ্বশুর বাড়ি চিনি। তার মানে আপনি আমায় মিস করছিলেন? তনিমা রিফাতের দিকে তাকিয়ে দুষ্ট হাসে। রিফাতের তনিমার ওপরে মিছিমিছি বিরক্তি প্রকাশ করলেও সে মুখে কিছুই বলল না। বাড়ির পরদিনই রাত সুখ নূরজাহানকে নিয়ে ঢাকায় ফিরে আসে। আজ 15 দিন। এর মাঝে সুখ রাদিলের বিয়ে নিয়ে দুই পরিবারের মাঝে বিশাল আলোচনা সমালোচনা হয়। রিফাত রাদিল দুজনেই পিএইচডি করা ডক্টর। রাদিল প্রতিষ্ঠিত ডক্টর, বংশ ভালো। সবচেয়ে বড় কথা, রাদিল খুবই নম্রভদ্র, নিজেদের হাতে করা ছেলে। বাড়ির রিফাত রাদিল তিনজনই ছোট থেকে বড় হওয়ায় সবাই একত্রে করেছে। রাদিলের সঙ্গে সুখের বিয়ে হলে সুখ খুব সুখী হবে। রাদিলের বাবা নেই, মাকে নিয়ে রাদিল দাদার উত্তরায় ভিটে মাটিতে 5 তলায় ভবন বানিয়ে থাকছে ওরা। সবগুলো ফ্ল্যাট ভাড়া দেওয়া, নিজেরা 3 তলায় থাকে। রাদিলের বাকি 2জন চাচা আছে, যাদের সাথে দাদার জমি জমা নিয়ে বনাবনি হয় না বলেই চাচাদের কারোর সাথে রাদিলের সম্পর্ক নেই। সুখের বয়স 16 রানিং, আর কয়েক মাস পর 17ই পড়বে। মাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছে। রাদিলের বিয়ের জন্য প্রাপ্ত বয়স হলেও সুখ খুবই ছোট, সেজন্য সুখের বাবা মা চাচারা সবাই আবদার করে সুখ অনার্স পাস করলে তখন না হয় সুখের বিয়ে দিবে রাদিলের সঙ্গে। আপাতত রাদিলের সঙ্গে সুখের এঙ্গেজমেন্ট হয়ে থাকুক। বড়দের আলোচনার মাঝে রাদিল অসহায়ের মতো নিশ্চুপ রইল। সে আগেই জানতো এমন কিছু একটা হবে। সুখ ছোট বলেই রাদিল সুখকে পছন্দ করার পরেও সে কখনো প্রকাশ করতে চাচ্ছিল না। সুখের একটু বড় হওয়ার জন্য অপেক্ষায় ছিল। সৈয়দ পরিবারের শিক্ষার মূল্যায়ন খুব বেশি। এই বাড়ির প্রতিটা মানুষ উচ্চ শিক্ষিত। এই বাড়ির বয়স্ক 3 বউরাও অনার্স মাস্টার্স কমপ্লিট করা। সৈয়দ শেখ যুদ্ধের আগে ব্রিটিশ আমলের ইন্টার পাস করা যুবক ছিল। ওনার বউ ছিল তখনকার সময়ে ম্যাট্রিক পাস করা নারী। বর্তমানে ওনার ছেলে আর ছেলের বউরা প্রতিটা মানুষ গ্র্যাজুয়েট। সালমা
অনার্স কমপ্লিট করেও কখনো চাকরি বাকরির কথা চিন্তা করেনি। শ্বশুরের সংসারে বউ হয়ে আসার পর শাশুড়িকে পেয়েছিল অসুস্থ। অসুস্থ শাশুড়ির সংসারে হাল ধরতে গিয়ে কখনো সংসারের বাইরে নিজের ক্যারিয়ার করতে পারেনি সালমা। তবে সৈয়দ বাড়ির বাকি বউগুলো হিসেবে ভিন্ন। ফাতেমা মুনিয়া সরকারি কলেজে টিচার ছিল। ফাতেমা নিজেদের ছেলেমেয়ের পেছনে সময় দিতে গিয়ে 10 বছর আগে নিজের চাকরি ছেড়ে দিয়েছিল। তবে মুনিয়া আজও শিক্ষকতায় নিয়োজিত আছে ঢাকা ইডেন মহিলা কলেজে। সৈয়দ বাড়ির ছেলেমেয়ের ক্ষেত্রেও তাই। ফাতেমার বড় মেয়ে আফিয়া অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন ল পড়ছে। পারিবারিকভাবে এখন আফিয়ার বিয়ে দিবে সবাই। সোফিয়া অনার্স শেষ করে পরে সেখানে সুখ বাড়ির সবার ছোট মেয়ে হয়ে তাকে মাত্র এসএসসির পরে কিভাবে বিয়ে দিয়ে দেবে, বিষয়টা দৃষ্টিকটু ও অযাচিত হবে। হীরা চৌধুরী আর রাদিল এক প্রকার বাধ্য হয়ে সবার কথা মেনে নেয়, কিন্তু সুখ এতে নারাজ। লজ্জার মাথাকে সুখ সরাসরি নিজের মাচাচিকে বলে ফেলে ওকে রাদিলের সঙ্গে এই বছরে বিয়ে দিয়ে ফেলতে। রাদিল ডাক্তার, হীরা চৌধুরী অ্যাডভোকেট। সুখ ওই বাড়িতে গেলে রাদিল নিজে সুখকে পড়াবে। বিয়ের পর সুখের পড়াশোনার ক্ষতি হবে না, রাদিল পাশে থাকবে। আজ দুপুরের দিকে সুখের সঙ্গে রাদিলের পারিবারিকভাবে এঙ্গেজমেন্ট করে সবাই যার যার মতো করে কাজে চলে যায়। রাদিলে হীরা চৌধুরীও সেদিন বাড়ি ফিরে যায়, কিন্তু সুখ বাপ ভাই আর চাচাদের অনুপস্থিতিতে মা চাচির সঙ্গে সরাসরি রাদিলের সঙ্গে ওর বিয়ে দেওয়ার কথাটা বলতেই সালমা সৈয়দ ড্রয়িং রুমে সবার সামনে থাপ্পড় মারে সুখকে। তিনি ক্ষোভে বলেন, একটা নোটে জন্ম দিছি আমি, বড় হওয়ার আগেই বেড়া চিনে গেছে। এই তোর বিয়ের বয়স হয়েছে যে বিয়ে বিয়ে করিস? তোর বড় আরও 2 বোন আছে না? ওদের মুখে শুনেছিস কখনো বিয়ে বিয়ে করতে? হ্যাঁ, এটা কি হাই এডুকেটেড মহিলার ভাষা এরকম কেন? নিজের মেয়েকে কেউ এভাবে বলে? সুখকে থাপ্পড় মারতে ফাতেমা মুনিয়া নূরজাহান দ্রুত এগিয়ে এসে মাঝে বাধা দেয়। সুখ কাল ধরে কাঁদছে। নূরজাহান সালমাকে ধরেছে। মুনিয়া সুখকে বুকে জড়িয়ে সালমার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করে বলে, ভাবি তুমি ওকে মারছো কেন? ও কি বোঝে? ছোট মানুষ, না বুঝে এসব বলেছে। তুমি তাই বলে তুমি ওকে মারবে? সালমা রাগ ক্ষোভে চেঁচিয়ে উঠে বলে, এই বেহায়া মেয়ে সব কিছু না বুঝলেও মা চাচিকে কিভাবে এসে নিজের বিয়ের কথা বলে? লজ্জা শরম নাই? মানুষ এসব শুনলে কি বলবে? আমাদের মুখে ছোট থুতু ছিটাবে। ওর বড় আফিয়া সুফিয়া আছে, ও কিভাবে বলে বড় বোনদের আগে ওকে বিয়ে দিতে? একটা নষ্ট পেটে ধরেছি আমি, আমার মান সম্মান ডুবিয়ে মারছে। ফাতিমা মাঝে সালমাকে বুঝিয়ে বলে, সুখকে না বুঝিয়ে মারলে কাজ হবে ভাবি? মেয়ের গায়ে হাত তোলা কি সমাধান? ভাইয়া শুনলে রাগ করবেন আপনার উপরে। অসভ্য মেয়েরা আর কি বোঝাবো আমি? ওর পছন্দ আমরা মেনে নিয়েছি না, বলেছি পেয়ে দেবো, তারপরও কেন ও বারবার বিয়ের জন্য পাগল হবে? হিরে আপা রাদিল ভালো ছেলে বলে ওকে মেনে নিয়েছে, নয়তো আমি জানি ও নিজেই রাদিলকে ফাঁসিয়েছে বিয়ে করতে। নয়তো রাদিলের মতো শান্ত ভট্ট ছেলে ওর মতো বেয়াদব মেয়েকে পছন্দ করবে? ছেলে না। এখন ও যদি এত বিয়ে বিয়ে করে তাহলে হীরাপা আর রাদিলের চোখে ওর মান সম্মান থাকবে? কমে যাবে না? সুখ ঝাড়া দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে মুনিয়ার দিকে। মায়ের কথায় সুখের মেজাজ খারাপ হচ্ছে। তার থেকে বেশি রাগ হচ্ছে রাদিলের ওপরে। সুখ পই পই করে বলে দিয়েছে রাদিল যেন সবাইকে বলে সে এখনই সুখকে বিয়ে করতে চায়, অথচ রাদিল সুখের কথা রাখেনি। বড়দের কথা মেনে নিয়ে সুখের উপরে অন্যের ডিসিশন চাপিয়ে দিয়েছে। সুখ কী চাচ্ছে সেটা বুঝতে চাইছে না। সুখ মুনিয়ার থেকে নিজেকে ছাড়িয়ে রাগে কান্না করতে করতে বলে, তোমরা কেউ আমার মন বোঝো না। আমি ছোট বলে তোমাদের সবার ডিসিশন আমার উপরে চাপিয়ে দাও। আমার ইচ্ছের কোনো দাম নেই, আমি থাকবো না তোমাদের সাথে। আমার কাউকে প্রয়োজন নেই, তোমরা সবাই নিজেদেরটা বোঝো, স্বার্থপরের দল। সুখ দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যাচ্ছে। সালমার মেয়ের কথাই আরও রাগে ক্ষোভে ফেটে পড়ে বলে, দেখেছো তোমরা সবাই দেখেছো এই মেয়ে কতটা খারাপ হয়েছে? বাপ চাচা মা চাচিদেরও মানছে না। এই দিন দেখার জন্য আমি এত কান্নাকাটি করে আল্লাহর কাছে ওকে থেকে চেয়ে নিয়ে এনেছিলাম। সব দোষ আমার পেটের। কেন যে আমি ওকে জন্ম দিয়েছি? মুনিয়া ফাতেমা নূরজাহান বেশ হতাশ চোখে সুখের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। নূরজাহান দ্রুত সালমাকে ডাইনিংয়ের একটা চেয়ারে বসালো। 1 গ্লাস পানি এগিয়ে দিল পান করতে। পাশ থেকে মুনিয়া সালমার কাঁধে হাত টেকে সান্ত্বনা দিতে দিতে বলে, আপনি শান্ত হন ভাবি, সব ঠিক হয়ে যাবে। আমরা সুখের সাথে কথা বলবো। সালমাকে শান্ত হতে বলেও শান্ত হলো না। সুখের চিন্তায় তিনি কাঁদতে লাগলেন। মেয়ের কান্নাকাটি করতে করতে ঘুমিয়েছে সালমা। নূরজাহান শাশুড়িকে ঘরে শুয়ে সুখের দরজায় নক করে ডাকে, সুখ আসবো? না। কেন? আমার মন ভালো নেই তাই। সুখের পারমিশন ছাড়াই নূরজাহান হেসে সুখের ঘরে প্রবেশ করে সুখের জানালার পাশে চেয়ার টেনে বসে। চোখে মুখে অপার রাগ। নূরজাহান সুখের বিছানায় বসে বলে, মন ভালো নেই কেন? খেয়ালি করো না তো ভাবি, রাগ লাগছে। নূরজাহান হাসি থামিয়ে সুখকে বোঝাতে চেয়ে বলে, সবাই তোমার ভালোর জন্য বিয়েটা পিছিয়ে দিয়েছে সুখ। মা বাবা কখনো সন্তানের ক্ষতি চায় না। আজ না হয় কাল সবাই তোমাকে রাদিল ভাইয়ের সঙ্গে বিয়ে দেবে।
তাহলে এখন কেন এত পাগলামি করছো সুখ? ক্ষিপ্ত মেজাজের সুখ হঠাৎ কেঁদে ফেলল। এই একটা সমস্যা সুখের, অতিরিক্ত রাগ উঠলে সুখ কেঁদে ফেলে। সুখ কান্না ভেজা গলায় নূরজাহানের কাছে আকুতি স্বরে আবদার করে বলে, আমি জানি না ভাবি, আমি যখন ছোট থেকে বড় হচ্ছিলাম তখন আমার চোখের সামনে শুধু রাদিল ভাইকেই দেখেই বড় হয়েছি। ওরা আমাকে ছোট বলে পড়াশোনায় দোহাই দেয়, কিন্তু আমার মন মানে না সেসব। আমার শুধু এক জীবনে রাদিল ভাইকেই চাই। রাদিল ভাই পাশে থাকলে আমি শুধু পড়াশোনায় না, পুরো জীবনটাই জয় করতে পারবো। প্লিজ ভাবি, তুমি ভাইয়াকে বোঝাও না, ওরা যেন আমাকে রাদিল ভাইয়ের সঙ্গে এই বছরে বিয়ে করিয়ে দেয়। এক চঞ্চল কিশোরীর আকুতির আবদার নূরজাহান নীরব দৃষ্টিতে দেখল। ভালোবাসা বুঝি এমনই হয়, অবুঝ পাকুল ছটফট আর এক বুক আকাঙ্ক্ষার। এই সুখ রাতুলকে পাওয়ার জন্য বাকুল মরিয়া হয়ে উঠেছে, যার জন্য সমাজ, পরিস্থিতি, পরিবার কারো পরোয়া করছে না, শুধু ভাবছে তার ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার কথা। ভালোবাসা সত্যিই অবুঝ, কোনো বাধা মানে না। মারিত ঘরে ঢোকে নূরজাহানকে দেখতে পেল পিঠে বালিশ ঠেকিয়ে চোখের ওপরে হাত পেলে ঘুমোচ্ছে। শাড়ির আঁচল ওদূর থেকে সরে কিছুটা কোমর বেরিয়ে আছে। মারিত সেদিকে এগিয়ে যায়, খানিকটা ঝুঁকে শক্ত করে মুচড়ে ধরে নূরজাহানের ফর্সা মসৃণ কোমরের চামড়া। মারিতের চিমটি কাটায় নূরজাহান ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বসে। মারিতকে দেখে শাড়ির আঁচল টেনে কোমরে ঢাকে, হতবুদ্ধ হয়ে বলে, আপনি? মারিত সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নূরজাহানের দিকে তাকিয়ে বলে, আমার বউ আমার ঘরে, তো আমি আসবো তাই না, নাকি অন্য কাউকে আশা করেছিলেন? মারিদের কথায় নূরজাহান থতমত খেয়ে যায়। লজ্জায় অস্বস্তিতে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আপনি খালি ফালতু কথা বলেন, ফোনে কথা বলার সময় তো এত দুষ্টু ছিলেন না। মারিত পুরো কুচকে পাল্টা প্রশ্ন করে বলে, তখন কি তুমি আমার বউ ছিলেন? বউ না হলে কি, ফোনে আপনি কত ভালো করে কথা বলতেন। আমি ভাবতাম ছেলেটা কত ভালো আর সহজ সরল, রাগ করতে জানে না, মারামারি করতে জানে না, সবসময় মিষ্টি মিষ্টি কথা বলে। অথচ বাস্তবে আপনি সম্পূর্ণ ভিন্ন, বদমেজাজি আর ঘ্যাওড়ার স্বভাবের লোক। মারামারিতে ওস্তাদ, বউয়ের সাথে কিভাবে মিষ্টি কথা বলতে হয় তাও জানেন না। আপনি ফোনে মিষ্টি কথা বলে রীতিমতো আমাকে ঠকিয়েছেন। নূরজাহানের কথায় মারিত টোক্কা দিয়ে বলে, ও আচ্ছা তাই, আর তুমি বুঝি আমাকে জিতিয়ে দিয়েছ না? তুমি যে আমাকে অগন্তি ঠকিয়েছ তার হিসাব কে দেবে? ফোনে যে তুমি আমাকে বলেছিলে তুমি কালো মোটা মেয়ে হবে, বাস্তবে তুমি তার তার মিল পেয়েছ? আমি কি সুন্দর বউ চেয়েছিলাম? কত জল্পনা কল্পনা করলাম, কালো মোটা বউকে জড়িয়ে ঘুমাচ্ছি, কত আরাম, অথচ বাস্তবে পেলাম সুন্দরী পাতকাঠি বউ। আমার মোটা বউয়ের জায়গায় শুকনো বউ ধরিয়ে দিয়ে রীতিমতো তুমি আমায় ঠকিয়েছ। তারপর ফোনে যে বলতে তোমার সঙ্গে থাকলে আমি কখনো বোর হব না, অথচ বাস্তবে তার কিছুই পেলাম না। বোম মারলেও দুটো প্রেমের আলাপ মুখ থেকে বের হয় না। স্বামীর সোহাগ বোঝো না, রোমান্স বোঝো না, স্বামীর জন্য অপেক্ষা করতে গিয়ে নিজে ঘুমিয়ে পড়ো। আরও নানা কিচ্ছা কাহিনী আছে। মারিতের কথায় নূরজাহান হতাশ হয়। মারিত যে বাস্তবে এত নাটকীয় আর দুষ্ট হবে সেটা নূরজাহান ফোনে ধারণা করতে পারেনি। নূরজাহান হার মেনে হতাশায় বলে, আপনি এত নাটকীয় আর দুষ্ট হবেন আমি ভাবিনি। আমি শান্তশিষ্ট ভদ্রলোক টাইপ স্বামী চেয়েছিলাম জীবনে। আপনি আমায় এখানেও ঠকিয়েছেন ব্যবসায়ী সাহেব। আমিও জীবনে অনেক রোমান্টিক বউ চেয়েছিলাম, কিন্তু তুমি দুনিয়ায় নিরামিষ হয়ে আমাকেও এখানে ঠকিয়েছ। নূরজাহান আর তর্কে জড়ালো চাইল না। দেখা যাবে নূরজাহানের সাথে কথায় জিততে গিয়ে মারিত বেফাস কথা বলে ফেললো, আর তখনই নূরজাহান লজ্জায় পড়ে যাবে। নূরজাহান উদাস চোখে মারিতের দিকে তাকিয়ে বলে, আচ্ছা আপনি জিতেছেন আর আমি হেরেছি, এবার খুশি? সরুন তো। নূরজাহান মারিতকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে মারিত ঠাস করে নূরজাহানের বাহু টেনে কাছে আনে। রোজকার মতো আরও নূরজাহানের ফোলা ফোলা গাল কামড়ে ধরে। বেশি ব্যথা পাই না নূরজাহান, তবে মারিতের উপরে খানিকটা রেগে যায়। রোজ রোজ মারিত নূরজাহানের গালে কামড় দেয়, যার জন্য সকালে বাড়ির মানুষদের সামনে নূরজাহানকে রোজ লজ্জায় পড়তে হয়। গালে কামড়ের একটা দাগ সবসময় পড়ে থাকে, সেজন্য নূরজাহান লজ্জায় কাউকে সকালে মুখ দেখাতে পারে না। শাশুড়ি, চাচিরা, বড়রা সবাই আছেন, ওনারা নূরজাহানের গালের দাগটা বুঝেও না বোঝার মতো করে ইগনোর করলেও আফিয়া, সুফিয়া কিংবা রাতুলের থেকে রেহাই পাওয়া যায় না। রাতুল তো বোঝে না, সেজন্য প্রায় খাবার টেবিলে সবার সামনে প্রশ্ন করে, সুন্দর ভাবি তোমার গালে কিসের দাগ, কি হয়েছে ওখানে, দাগ কেন? আরও নানান হাবিজাবি প্রশ্ন। লজ্জায় নূরজাহান তখন আঁচল দিয়ে গাল ঢেকে রাখতে হয়, উত্তর দিতে পারে না। নূরজাহান মারিতকে দুহাতে ঠেলে খানিকটা রাগ প্রকাশ করে বলে, আল্লাহর ওয়াস্তে এবার আমার গাল দুটো ছেড়ে দিন, আপনার জন্য আমি কাউকে মুখ দেখাতে পারি না, সবাই হাসাহাসি করে। মারিত নূরজাহানের কথা উপেক্ষা করে দুহাত দিয়ে নূরজাহানের কাজ জড়িয়ে ধরে বলে, তুমি যে আমাকে এত ঠকিয়েছ, আমি কিছু বলেছি? তোমার ওই গাল দুটোই যেখানে আমি জিতে গিয়েছি, তাই গালে এমন একটু আস্ত ডাক হলেও আমার কোনো দোষ দিও না তো বউ। অনেক কষ্ট করে একটা বউ জোগাড় করেছি, বউকে একটুখানি আদর করতে না পারলে মন পোষাবে না।